রাম যখন সীতাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তখন রাম তীর ধনুক দিয়ে ওই সেতুটাকে ভেঙে দেয়। এটা হচ্ছে পমফ্রেটের একটা ঝোল দিয়েছে, পমফ্রেট মাছ দিয়েছে। এটা কি মাছ বুঝতে পারছি না, কিন্তু পায়েল বললো খেতে খুব ভালো হয়েছে। আমি রেল গাড়িটা পুরো একদম সাইক্লোনে জলের নিচে চলে যায় এবং দুভাগ হয়ে যায়। বেরিয়ে পড়েছি ধনুষকোটির জন্য, অটো পেয়ে গেছি আর 700 টাকায় পুরো জায়গা ঘুরে দেখাবে। সকালে 11টা খাওয়া দাওয়া সব করবো, ঠিক আছে? ওখানে গিয়ে ব্যাপক এনজয় করবো। ভারতের সবচেয়ে দক্ষিণের শহর ধনুষকোটি, যদিও এখন সেই শহর জনমানবিহীন। এই শহর থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 31 কিলোমিটার। 1964 সাল পর্যন্ত এই শহরের উপর দিয়ে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে নিত্য যাতায়াত ছিল সাধারণ মানুষদের। একসময় বেশ উন্নত শহর ছিল এই ধনুষকোটি। একটা শহরে যা যা থাকে তার সব কিছুই ছিল এখানে, অথচ এই শহর আজ ভুতুড়ে শহর নামে পরিচিত। দেখো যেগুলো মাছগুলো সিলেক্ট করলাম সেগুলো এখন কাটছে, কেটে তারপরে এগুলো আমরা পৌঁছে গেছি ধনুষকোটিতে। আর আমরা এখন এখানে লাঞ্চটা করবো। এখানে হচ্ছে ফিশ, সব যেগুলো রয়েছে দোকান বিচের ওপরে সেগুলো সব কিছু ফিশের। তো এখানে তো একদমই হিন্দি ভাষা তো বুঝতেই পারে না, তাই আমাদেরও বোঝাতে হচ্ছে, দিয়ে সুমন তো বোঝাতে পারলো। যাই হোক, তো আমরা পমফ্রেট নিয়েছি, ম্যাকরেল নিয়েছি। এখনও জানি না কি বুঝতে পেরেছে, মানে ওরা যেটা বলছে মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, আমি খেতে চলে এসেছি আর দেখি খাবারগুলো কেমন হয়। এই দেখো চলে এসছে খাবার। এটা হচ্ছে পমফ্রেটের একটা ঝোল দিয়েছে, পমফ্রেট মাছ দিয়েছে। এটা কি মাছ বুঝতে পারছি না, কিন্তু পায়েল বললো খেতে খুব ভালো হয়েছে। আমি খেয়ে বলছি। আর এখানে কিছু একটা ভাজা দিয়েছে, কপি ভাজা মনে হচ্ছে। খেয়ে দেখি। হ্যাঁ আচ্ছা, খেয়ে দেখি প্রথমে আমার পমফ্রেট মাছটাই। টেস্টটা পুরো অন্যরকম। এরকমভাবে আমি এত পমফ্রেট খেয়েছি, এরকমভাবে খাইনি, মনে পড়ছে না আমার। যে টক ভাবটা আছে সেটা অনেকেরই পছন্দ হয়, বাট আমার খুব একটা খারাপ লাগছে না, আমার ভালো লাগছে। খাওয়াটা বেশ ভালো হয়েছে। এই মাছটাও খেয়ে বলি কেমন। মাছ ভাজাটা দারুণ। চলে এসছে চিংড়ি, খেয়ে দেখি কেমন। একদম গরম। এই মাছটা মাইন্ড ব্লোয়িং বানিয়েছে। মাছটা দারুণ বানিয়েছে। এটা আবার একটা মাছ এসছে, এটা মানে ম্যাকরেল। আর এগুলো মনে হয় ভাত, আমার যেটা মনে হচ্ছে ভাতটা তো শুধু দেবে না, ভাতের সাথে এই মাছটা দিয়েছে, একটা মাছ দিয়েছে, পমফ্রেট মাছটা দিয়েছে, আর এটা একটা ভাজা দিয়েছে। আর এই মাছটা হচ্ছে তোমার ম্যাকরেল মাছ, কেটে কেটে পিস করে দিয়েছে। আর এটা চিংড়ি, দারুণ খেতে। এটা একটু খেয়ে দেখো পিসগুলো কি সুন্দর করেছে, তোমাদের দেখাচ্ছি। এ দেখো পিসগুলো, দেখো এটা ম্যাকরেল। একটু নুন হলে মনে হয় একটু ভালো লাগবে। আর এই মাছটা, এই চিংড়ি মাছটা খুব ভালো লেগেছে। আর এটা একটু নুন চেয়ে নেবো, নুন দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতে ভালো লাগছে। আমরা খেতে চলে এসেছিলাম ধনুষকোটিতে। কেস তথা বলেছে এখানে মেস বলে আছে, অসাধারণ মাছ করেছিল। মাছ ভাজাগুলো ফাটাফাটি করেছিল। আর একদম বাঁদিকে আছে রেল স্টেশন, আর তার ঠিক অপোজিটে এই যে রেস্টুরেন্টটা আছে। তোমরাও যদি এদিকে আসো তাহলে কখনো এখানেই খেতে পারো, ভালো খাবার করেছিল, ঠিক আছে? আর মাছ ভাজাগুলো অসাধারণ ছিল, অসাধারণ।
এই দেখো এখানে লেখা আছে দ্য শিশোর ইজ মোস্ট ডেঞ্জারাস উইথ স্ট্রং কারেন্ট অ্যান্ড সাডেন ড্রপ অফ এরিয়া। তো একদম কিন্তু স্নান করা খুব ডিফিকাল্ট জিনিস আর খুব রিস্কি। আর লাস্ট পয়েন্ট প্রচণ্ড রিস্কি জায়গা। লাস্ট পয়েন্টের স্মৃতিসৌধ। ধনুষ্কোটির একেবারে শেষ প্রান্ত থেকে বালির একটা সরু পথ শ্রীলঙ্কার দিক বরাবর চলে গেছে, সেটা জলের তলায় চলে গেছে, সেটাকেই রামসেতু বলছে। আর রামায়ণ বলছে রাম যখন সীতাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তখন রাম তীর ধনুক দিয়ে ওই সেতুটাকে ভেঙে দেয় এবং সেতুটা জলের তলায় চলে যায় বলে কথিত আছে। কি কেমন লাগলো সাউথ ইন্ডিয়া? দারুণ লাগছে, সাউথ ইন্ডিয়া দারুণ, আবার আসবো। জমজমাট, সত্যি কথা, এত সুন্দর, এত কিছু আছে আমরা মানে কল্পনার বাইরে। সত্যি রামেশ্বরম এসে জাস্ট ফ্যাবুলাস, মানে এখানেই তো মোটামুটি সারা দিন কেটে যায় আমার যেমন আছে। থেকে যাই স্নান করি, এত সুন্দর পরিষ্কার জল, স্বচ্ছ জল, আয়নার মতো স্বচ্ছ জল, সত্যি সত্যি তাই। সুন্দর কি বলবো, সত্যি চোখে দেখা সার্থক। আর তোমাদের বলবো যদি পসিবল হয় অবশ্যই কিন্তু সাউথ ইন্ডিয়া ট্রিপ করো, কারণ ফাটাফাটি লাগবে। এই যে সুন্দর জায়গা, যে কোনো ফরেনের বিচকে হার মানিয়ে দেবে, একদম সিরিয়াসলি বলছি, তাই না? কারণ দুদিকে দেখতে পাচ্ছ মানে কি সুন্দর, মাঝখান দিয়ে বালি, আর তোমাদেরকে বললাম বালির মাঝ বরাবর চলে গেছে শ্রীলঙ্কাটা, জলের তলায় চলে গেছে, তার এটাই রাম সেতু। আর মানে কথিত আছে, রামায়ণের কথাটা তো বললাম। এই দেখো উপর থেকেও একবার দেখিয়ে দিই, আর এখানে অবধি সবাইকে যেতে দিচ্ছে। এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি ধনুষ্কড়িতে। ধনুষ্কড়ি 0.1 কিলোমিটার দেখাচ্ছে, আর 4.7 কিলোমিটার হচ্ছে আর্চল মুন্নাই, যেখান থেকে রাম সেতু শুরু হয়েছিল, মানে ওটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। ধনুষ্কড়ি হচ্ছে এটাই, এই যে রেলওয়ে স্টেশন। এই দেখো কি অবস্থা। এই দেখো স্টেশনের এপার থেকে ওপার যাওয়ার জন্য যে সিঁড়ি ছিল, সেই সিঁড়ির যে স্তম্ভগুলো সেগুলো এখনও আছে, বাকিটা আর কিছু নেই। দেখো স্টেশনের কিছুটা পার্ট সব রয়ে গেছে, এদিকে কিছুটা পার্ট রয়েছে, আর ওই দিকটা তো সামান্য পার্ট রয়েছে। দেখো এখন আমরা চলে এসেছি ধনুষ্কড়ি সেই রেল স্টেশন, যা 1964 সালের আমাদের সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। 22 থেকে 23শে ডিসেম্বরের মধ্যে এক রাতের মধ্যে সব কিছু তছনছ করে দিয়েছিল এক ভয়ঙ্কর সাইক্লোন। সেই সময় রামেশ্বরম থেকে পাম্বান ব্রিজ দিয়ে যাত্রীসহ প্যাসেঞ্জার একটা রেল গাড়ি আসছিল, যে রেল গাড়িটা পুরো একদম সাইক্লোনে জলের নিচে চলে যায় এবং দুভাগ হয়ে যায়। যে সেই রেল স্টেশনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান দিয়ে মনে হয় রেলগাড়ি যেত, দেখো এখান দিয়ে রেলগাড়ি যেত। ওই তো, হ্যাঁ ওই যে লাইন আছে, দেখো লাইন দেখা যাচ্ছে, এই যে লাইন দেখা যাচ্ছে, এই যে লাইন দেখা যাচ্ছে, দেখেছো? আর সেই প্যাসেঞ্জার ট্রেনে 113 জন যাত্রী ছিল, যারা সবাই মারা গিয়েছে এবং ট্রেনটাও চলে যায় জলের তলায়, ব্রিজটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তাই জন্য এখানকার যে কটা মানুষ বেঁচে ছিল তারা প্রাণের ভয় এখান থেকে চলে যায় রামেশ্বরমে। তাই জন্য তামিলনাড়ু সরকার এই জায়গার নাম দিয়েছে ভুতুরে জায়গা বা ঘোস্ট টাউন। এখনও কিন্তু এই শহর পুরো তছনছ হয়ে পড়ে আছে, কারণ সেভাবে কিন্তু আর এই শহর গড়ে ওঠেনি। আর ধনুষ্কড়িতে রাত্রিবেলা তো কেউ থাকে না, তার থেকেও বড় কথা হলো এখন ছোট ছোট মন্দির, এই যে সামনে দেখতে পাচ্ছি হনুমানজির মন্দির গড়ে উঠেছে, একটা ছোট স্কুল ছিল। কিন্তু একসময় এই ধনুষ্কড়ির শহর বিশাল বিরাট জনবহুল একটা দেশ ছিল, কারণ সেখানে থাকার মতো যা যা থাকতে হয় তার ছিল। একটা ডাকঘর ছিল, পোস্ট অফিস ছিল, একটা স্কুল ছিল, মন্দির ছিল, সব কিছুই ছিল। কিন্তু সব কিছুই আর চলে গেছে জলের তলায়, তাই জন্য আজ এই শহর পুরো জনশূন্য। 1964 সালের 22 থেকে 23শে ডিসেম্বরের মধ্যে এই সাইক্লোন এসে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। আর 22 থেকে 23শে ডিসেম্বরে কিছুদিন পরেই ছিল বড়দিন। তখনকার মানুষেরা এত আবহাওয়ার সম্পর্কে তো উন্নত ছিল না, তাই এত বড় যে
ঘূর্ণিঝড় আসতে চলেছে, এত বড় সাইক্লোন আসতে চলেছে, কেউ টেরই পায়নি। সবাই নিজের মজাতে মেজেছিল। ঠিক সকালবেলা 23শে ডিসেম্বর সকাল থেকে শুরু হয় আবহাওয়া খারাপ, বৃষ্টি শুরু হয়, ঝোড়ো হাওয়া শুরু হয়, কিন্তু কেউ সেভাবে অতটা পাত্তা দেয়নি। কিন্তু সেই রাতের মধ্যেই এক নিমিষে একটা সাইক্লোন এসে পুরো শহরকে তছনছ করে দেয়, উড়িয়ে নিয়ে যায় একটা গির্জাকে। সেই গির্জা আমরা এখন দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো। এবার দেখো চলে এসেছি এই ধ্বংসস্তূপ চার্চটার সামনে। পুরো চার্চটা তোমাদের দেখাচ্ছি, যেটুকু বেঁচে আছে খুবই সামান্য পার্ট বেঁচে আছে, ধ্বংসস্তূপে পড়ে আছে সব হ্যাঁ। কিছু, কিছুই নেই, বসে বসে পড়ছে। তোমাদের দেখাচ্ছি, দেখবি পুরো গায়ে কাটা দিচ্ছে, হাড় হিম করা সেই সন্ধে। দেখাই তোমাদের। এটাই বোধহয় সেই বেদি ছিল যেখানে জিসাসের মূর্তিটা ছিল। মনে অনেক করে। এখন এই শহর কিছুটা হলো ছন্দে ফিরেছে, তাই দেখতেই পাচ্ছ কিছু কিছু দোকান রয়েছে। এই দোকানগুলো খোলে, কিন্তু সন্ধ্যাবেলা সব বন্ধ হয়ে যায়, আর সন্ধ্যাবেলা যে যার বাড়ি চলে যায়, এখানে কেউ থাকে না। পিছনেই আছে কথানদামা টেম্পল, পুরো সমুদ্রের ধারে অসাধারণ একটা জায়গায় মন্দিরটা স্থাপনা করা আছে। কেমন লাগলো ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, তারপরে এখানে এই যে ঘোস্ট টাউন, এগুলো কেমন লাগলো? আমার সব থেকে ভালো লেগেছে পাম্বান ব্রিজ, যেটা অসম্ভব সুন্দর, যেটা নিয়ে কিছু বলার নেই। নেক্সট আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে রাম সেতু, দুর্দান্ত লেগেছে রাম সেতু। আমরা এখন এই হোটেলে পৌঁছালাম, যদিও এর আগে তোমাদের আমাদের হোটেলের রুমগুলো সব দেখিয়েছি, বাট বাইরে তো দেখানো হয়নি। এটা হচ্ছে হোটেল ফরচুন, আর সামনেই হচ্ছে দেখো বিচ রয়েছে। পিছনে আমাদের হোটেল, আর সামনে দেখো কত বড় সমুদ্র। আমরা আবার ফেরত চলে এসেছি আমাদের হোটেলের সামনে। হোটেলটাও তোমাদের দেখালাম, একদম বিচের সামনে, খুবই ভালো হোটেল, নিট অ্যান্ড ক্লিন ছিল, রুমও খুব ভালো ছিল, ব্যবহারও খুব ভালো, আর একদম বিচটা সামনে বলে সব থেকে বেশি পছন্দ হয়েছে। বিচ ফেসিং ভিউ রুমও আছে, কিন্তু আমরা ওরকম অত বেশি খরচা করিনি, কারণ বিচ ফেসিং ভিউ রুমগুলো অবভিয়াসলি প্রচুর কস্টলি ছিল। আর তোমরা হোটেল থেকে বেরিয়ে এখানে বসেও সন্ধ্যাবেলা হোক, রাত্রিবেলা হোক, সকালবেলা হোক, ভোরবেলা হোক সময় কাটাতে পারবে, সামনে বিচ দেখতে পারবে। আর এখানে বসার জন্য সিটও করা আছে, তো আরাম করে বসেও থাকা যাবে, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা আমরা কালকে যখন ফিরছিলাম অনেক রাতই হয়ে গেছিলো, তখনও কিন্তু কোনো রকম প্রবলেম বা কিছু আমাদের ফেস করতে হয়নি। কোনো অসুবিধা হয়নি। আর একটা কথা তোমাদের বলা আছে, এখানে কিন্তু প্রচুর জায়গাতে ভাষা কিছু বুঝতেই পারছে না। যেমন আমাদের যে মানে অটো ড্রাইভার ছিলেন, উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না, খুব সামান্য সামান্য আমি বলছি খানা খানা, ঠিক আছে, তো এরকমভাবে বুঝিয়েছি। তারপরে ওখানে আমরা ধনুষকোটির ওখানে গেছিলাম, যেখানে লাঞ্চ করলাম, সেখানেও কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, অনেক কষ্টে বোঝানো হয়েছে। কি ফ্রাই করে দেবে নাকি ঝোল করে দেবে কিছুই বুঝতে পারছেন না, কটা অর্ডার দিচ্ছি, কত দাম সেটাও বুঝতে পারছেন না। মানে ওরা হিন্দি খুব একটা পছন্দ করে না, আর বোঝেও না, অনেকেই বোঝেও না, হ্যাঁ বলতেও পারে না, তো অসুবিধা হয়। যাই হোক, প্রবলেম যেটা হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু অনেক কিছু সলিউশনও আছে এই প্রবলেমটার। এখানে আসতে হলে ভাষার একটা প্রবলেম অবশ্যই
বাট তার সলিউশন কিছু যেগুলো প্রথম জিনিস যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কিছু ওয়ার্ড শিখে নেওয়া, যেরকম মানে গ্রিটিং করাকে ওয়ানাক্কাম বলে, ঠিক আছে, তারপরে যেটা বড় ভাই যারা তাদেরকে আন্না বলে, যেমন আমরা দাদা বলি তো আন্না বলে, আর মেয়েদেরকে আম্মা বলে, আম্মা। এক্স্যাক্টলি, এই সব ওয়ার্ডগুলো আমরা শিখেছিলাম। থ্যাংক ইউকে নান্দ্রি বলে, তো নান্দ্রিটাও শিখেছিলাম। আমরা বেশ কয়েকটা লিস্ট করে নিয়েছিলাম যে এই ওয়ার্ডগুলোকে তামিলে কি বলে, যাতে আমাদের এখানে সুবিধা হয়। তোমরা এরকম লিস্ট করে আসতে পারো, এই কটা ওয়ার্ড বললে ওরা একটু খুশি হয়, ওরাও খুশি হয়, আর ওরাও বলার চেষ্টা করে, ওরাও আমাদের সাথে হেসে মিশে কথা বলে, ওরাও কোঅপারেট করার চেষ্টা করে, কারণ আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি, তাই না? আমরা বলতে পেরেছি, আর সুমন্ত ভাষাগুলো মানে শিখিয়ে দিয়েছিল আমাকে, তো অসুবিধা হয়নি। কিন্তু ওরা খুব একটা হিন্দিটা পছন্দ করে না, বলতেও চায় না। এক্স্যাক্টলি, হিন্দিটা পছন্দ করে না, জানলেও বলতে চায় না কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, যেখানে যেরকম ওরা এরকম ভাবেই অভ্যস্ত। আমরা যেমন বাঙালিটাই আমাদের মেন, আমাদের সাথে মানে যদি ওখানে কেউ অন্য ভাষায় কথা বলে তখন আমাদের মনে হয় যে বাংলা কথা বললে আমরা বেশি কমফোর্টেবল। আমাদের এক্স্যাক্টলি, আমরা বাংলায় মেনটেন করি না বলে, কিন্তু এটাই মেনটেন করা উচিত অ্যাকচুয়ালি। ওরা ওদের ভাষাকে, ওরা ওদের ল্যাঙ্গুয়েজকে প্রচন্ড ভালোবাসে, তার জন্য প্রচন্ড প্রায়োরিটি দেয়। আমরা অনেকেই বাঙালি ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিই না, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বেশি প্রায়োরিটি দিই, হিন্দি ল্যাঙ্গুয়েজকে বেশি প্রায়োরিটি দিই। বাট আমাদের মনে হয় যে আমাদেরও মাতৃভাষা বাংলাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, তাই জন্যই আমাদের চ্যানেলটাও বাংলায়, তাই না? যাই হোক, আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর সেরকম কিছু দেখা নেই, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ নেক্সট ভিডিও আসতে চলেছে ফাটাফাটি। এরপরে তো আমরা একটা ব্যাপক জার্নি করবই, কিন্তু তারপরেও আমাদের কন্টিনিউয়াস কিন্তু প্রচুর ট্রিপ অলরেডি প্ল্যান করা আছে। কি প্ল্যান করা আছে সেটা, পরপর প্ল্যান করা আছে, কি প্ল্যান করা আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে গেস করতে পারো, বা আমরা একটা পোল দেবো, ঠিক আছে, এটা আছে ভেবে দেখবো। তোমরা সেখানে গেস করতে পারো, ভালো লাগবে, মজাও হবে, ঠিক আছে। কে গেস মিললো, কার পছন্দের জায়গা আমাদের পছন্দের জায়গা হিসেবে এক জায়গায় মানে সেম টাইমিং হয়ে গেল, সেটাও বোঝা যাবে, তাই না? যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।